নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বাড়ছে, সহায়তার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকার। নামাজ পড়তে 15 মিনিট লাগে, সেটা দেওয়া হলো না। ভারত সরকার ধর্মীয় সংখ্যালঘুদের ওপর দমনমূলক কর্মকাণ্ডে জড়িত অভিযোগ যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশনের। বাংলাদেশে পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না। ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় পবিত্র মক্কা নগরীর কয়েকটি এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে সৌদি সরকার। বিশ্বের সব মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সব শেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর প্রয়োজনীয় অনুযায়ী সব ধরনের সহায়তার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানিয়েছেন, সেখানে কোনো বাংলাদেশি নাগরিক ক্ষতিগ্রস্ত হলে তাদের পাশেও দাঁড়াবে সরকার। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডক্টর খলিলুর রহমান সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। এদিন সকালে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তিনি। নেপালের পররাষ্ট্রমন্ত্রী তাকে জানিয়েছেন, তারা এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কী ধরনের সহায়তা প্রয়োজন তা মূল্যায়ন করছেন। কী ধরনের সহায়তা প্রয়োজন হবে পরবর্তীতে তিনি জানাবেন। এ সময় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতির জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নেপাল সরকার ও জনগণের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে বুধবার নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বাড়ছে। সবশেষ হিসেবে 332 জন মারা যাওয়ার তথ্য জানিয়েছে নেপালি পুলিশ। এ সংখ্যা আরও বাড়তে পারে। দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে, দেশি বিদেশি পর্যটক সহ 1000 জনেরও বেশি মানুষের যোগাযোগ করা যাচ্ছে না। এর মধ্যে 644 জনই পর্যটক, তাদের মধ্যে 517 জন বিদেশি নাগরিক। নিহত ও নিখোঁজদের সংখ্যা নির্ধারণ এবং তাদের বিষয়ে অনুসন্ধান চলছে। বন্যার ভয়াবহ স্রোতে অনেক বাড়িঘর, সড়ক, সেতুসহ বিভিন্ন অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, হিমবাহ ধস ও পলি প্রবাহ থেকেই নেপালে বন্যা হয়েছে। নেপালের রাসুয়া জেলায় আবারও বড় বিপর্যয়ের আশঙ্কা আছে। বৃহস্পতিবার কাঠমান্ডু ভিত্তিক আন্তর্জাতিক পর্বত উন্নয়ন সংস্থা ICIMOD এই সতর্কতা জানিয়েছে। সংস্থাটি হিন্দুকুশ হিমালয় অঞ্চলের 8টি দেশ ভারত, নেপাল, ভুটান, চীন, পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার ও আফগানিস্তান নিয়ে কাজ করে। বিজ্ঞানীরা ধারণা করছেন, উঁচু পাহাড়ি এলাকায় বড় ধরনের বরফ ও পাথরের ধস থেকে এই বিপর্যয় হয়েছে। আরেকটি সম্ভাবনা হলো সাময়িক ভূমিধসে সৃষ্ট বাঁধ। ধ্বংসাবশেষ নদীর সংকীর্ণ অংশ আটকে দিলে সেখানে প্রচুর পানি জমে প্রাকৃতিক বাঁধ তৈরি হতে পারে। পরবর্তীতে সেই বাঁধ ভেঙে শক্তিশালী দ্বিতীয় দফার বন্যা হতে পারে। ভারতের ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগে RSS প্রধান মোহন ভাগবতের মার্কিন ভিসা বাতিল ও তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন, US কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম। সংস্থাটি জানিয়েছে, RSS এর সহযোগী সংগঠনগুলোর সদস্যরা খ্রিস্টান, দলিত, মুসলিম ও শিখ সহ বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংস হামলা করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার এসব নীতি বাস্তবায়ন করছে। এই প্রক্রিয়া RSS এর হিন্দুত্ব মতাদর্শের সঙ্গে মিলে যায়। এটি ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি বৈষম্যমূলক। শুধু তাই নয়, ভারত সরকার দেশের বাইরেও ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে আন্তঃসীমান্ত দমনমূলক কর্মকাণ্ডে জড়িত। নামাজ পড়তে 15 মিনিট লাগে, সেটা দেওয়া হলো না। 15 মিনিটের জন্য কত ঘন্টা আটকানো হতো? আর ওনারা কে? বিকাশ পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? প্রাইম মিনিস্টারের জন্য আটকাবে, চিফ মিনিস্টারের জন্য আটকাবে? এটা ঠিকই আছে। বছরে তো একবার উনি আসছেন, কত বছর পরে আসছেন? আর 107 বছর ধরেই তো অন্যায় করা হয়েছে। এক বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না। এইসব সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, জানে এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই, জেনে রাখুন। ভারতের দিল্লিতে ব্রিক্স সম্মেলনের জন্য তালিকাভুক্ত 2টি 5 তারকা হোটেলে খাদ্য নিরাপত্তায় গুরুতর লঙ্ঘন হয়েছে। দেশটির খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ বুধবার আন্দাজ হোটেলে কনফেকশনারিতে 87 কেজি মেয়াদ উত্তীর্ণ মিষ্টি পেয়েছে। মেয়াদ শেষ হওয়া স্টিকার লাগানো পাউরুটি, কেকের বেস এবং পেস্ট্রি এলাকায় মাছি ও তেলাপোকার উপদ্রব দেখেছে। অন্যদিকে JW ম্যারিয়েট হোটেলে তেলাপোকা ও মাছির উপদ্রব দেখেছে। নোংরা খাবার, ধোয়া ছাড়া রান্নার পাত্র এবং পানের পানিতে ময়লার কণা পেয়েছে। ছত্রাক আক্রান্ত আপেল ও পচা টমেটো দিয়ে খাবার তৈরির প্রমাণ পেয়েছে।
এই দুটি হোটেলেই আগামী 12 ও 13 সেপ্টেম্বর 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের অতিথিদের অবস্থান ও অনুষ্ঠান স্থল হিসেবে নির্ধারণ করা আছে। পবিত্র মক্কা নগরীর কয়েকটি এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে সৌদি আরবের ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি NCM। গালফ নিউজ জানিয়েছে, ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় এ সতর্কতা জানানো হয়েছে। মক্কার তাইফ, আল কামিল, আধাম ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টি এবং বজ্রঝড়, শিলাবৃষ্টি ও শক্তিশালী বাতাসের পূর্বাভাস জানানো হয়েছে। এ কারণে আকস্মিক বন্যার পাশাপাশি ধুলা ও বালুঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে। মক্কা ছাড়াও জাজান, আসির, আল বাহা ও মদিনার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রঝড়ের পূর্বাভাস জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। পূর্বাভাসে জানানো হয়েছে, বৈরী আবহাওয়ার মধ্যেও সৌদি আরবের বিভিন্ন এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রির ওপরে থাকবে। মদিনায় সর্বোচ্চ তাপমাত্রা 47 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। মত পার্থক্য থাকলেও বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৃহস্পতিবার ইরানের রাজধানী তেহরানে 40তম আন্তর্জাতিক ইসলামিক ঐক্য সম্মেলনে তিনি এ আহ্বান জানান। টেলিভিশনে প্রচারিত ভাষণে পেজেশকিয়ান ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা জানান। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ইরান দুর্বল নয়, শক্ত অবস্থান নিয়েছে। নিজেদের কিভাবে রক্ষা করতে হয় ইরানিরা খুব ভালো করেই জানেন। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ইতিহাসের সবচেয়ে নিম্ন পর্যায়ে নেমেছে ইরানের মুদ্রা রিয়ালের মান। বর্তমানে ইরানের উন্মুক্ত বাজারে $1 মার্কিন বিক্রি হচ্ছে প্রায় 20,21,950 রিয়ালে। দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি এমনিতেই চাপে আছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন নিষেধাজ্ঞা, দীর্ঘদিনের উচ্চ মূল্যস্ফীতি এবং চলমান যুদ্ধের কারণে 9,20,00,000 ইরানি মানুষের জীবনযাত্রার খরচ আরও বাড়িয়ে দিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তেহরানের বাজারে খাদ্য, পোশাক ও ওষুধের দাম যুদ্ধের আগের সময়ের সঙ্গে তুলনা করে দেখেছে, মাত্র 6 মাসে অনেক নিত্যপণ্যের দাম 2 থেকে 6 গুণ পর্যন্ত বেড়েছে। ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগ নিছক প্রহসন। এতে সফল হতে পারবে না আমেরিকা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে এসব মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। পোস্টে মার্কিন নেতৃত্বাধীন জোটের নিষেধাজ্ঞা কার্যকারিতা প্রমাণে বাহরাইনকে সামনে আনা প্রসঙ্গে তিনি বলেছেন, ইরানের সঙ্গে ইরানের উল্লেখযোগ্য অর্থনৈতিক সম্পর্ক নেই। সম্প্রতি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বাহরাইনের অর্থমন্ত্রী শেখ সালমান বিন খলিফা আল খলিফার সঙ্গে ফোন আলাপ প্রসঙ্গে তিনি এই কথা বলেন। উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক চাপের অংশ হিসেবে তেল, ব্যাংকিং, জাহাজ চলাচল, প্রযুক্তি ও অন্যান্য খাতকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা জোরদার করা হয়েছে। ইরানের সঙ্গে ব্যবসা করা দেশ ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জানিয়েছে আমেরিকা। দক্ষিণ কোরিয়ার কাছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে উত্তর কোরিয়া। এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি জানিয়েছে দেশটি। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, এবছর যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে উন্নত মানের ক্ষেপণাস্ত্র, যুদ্ধজাহাজে ব্যবহারের জন্য হেলিকপ্টার এবং প্রিসিশন গাইডেড বোমা সরবরাহের অনুমোদন দিয়েছে। প্রায় $12,50,00,000 দামের AIM-9X সাইড উইন্ডার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য কৌশলগত ক্ষেপণাস্ত্র এবং আনুষঙ্গিক সরঞ্জাম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এসব সিদ্ধান্ত প্রমাণ করে উত্তর কোরিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের মনোভাব সবসময় শত্রুতাপূর্ণ। ন্যাটো ও বাল্টিক অঞ্চলে হামলা বন্ধ এবং ইরানের সঙ্গে রাশিয়ার সামরিক সহযোগিতা কমাতে গোপনে মস্কো গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA-এর পরিচালক জন রাটক্লিফ। গত 25 আগস্ট এই সফরের মূল লক্ষ্য ছিল রাশিয়া যেন এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়েনিয়ার মতো বাল্টিক অঞ্চলের ন্যাটো সদস্য দেশগুলোতে অভিযান না করে। সফরকালে ইরানের সঙ্গে রাশিয়ার সামরিক সহায়তা কমানোর জন্য মস্কোকে চাপ দিয়েছেন CIA প্রধান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সফরটি ছিল ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টার অংশ। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবের বিরুদ্ধে দুর্নীতির মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। 2021 থেকে 2022 সাল পর্যন্ত 15 মাসে কিছু বেশি সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন ইসমাইল সাবরি। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি স্থানীয় ও বিদেশি মুদ্রা, স্বর্ণের বার, রূপাসহ বিভিন্ন সম্পদ গোপন করেছেন। গেল বৃহস্পতিবার কুয়ালালামপুরের এক নিম্ন আদালতে ইসমাইল সাবরি নিজেকে নির্দোষ দাবি করলে তাকে জামিনে মুক্তি দেয়া হয়। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।